মোহাম্মদ ইউনূস হারিয়ে গিয়েছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে শুধু একাই হারিয়ে গেছেন তা নয়, তার পুরো উপদেষ্টা পরিষদ, তার প্রশাসন, তার সরকার, পুলিশ, সেনাবাহিনী একযোগে সব উধাও। হঠাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকার বা সামগ্রিকভাবে সবার বিরুদ্ধে নয়, বা আওয়ামী লীগ বিরোধী সবার বিরুদ্ধে নয়, স্পেশালি বেখাসাতান ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চেষ্টা চলছে। নেপথ্যে কারা শুনলে অবাক হবেন। বিষয়টা নির্ঘাত অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ ক্রিয়েট করা। হাসিনার মুখ থেকে শুনুন কিভাবে ডেনমার্কের সরকারের কাছে ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সে পরামর্শ দিচ্ছে তার কর্মী বাহিনীদেরকে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নামারও ঘোষণা দেয়। পরিস্থিতি ঠান্ডা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তড়িঘড়ি করে দ্রুত অপারেশন ডেভিল হান্ট পরিচালনার কথা বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। যৌথ বাহিনীর নামে এই অভিযান পরিচালনার কথা বলা হলেও কোনো বাহিনীরই এ ধরনের অভিযান পরিচালনার ইচ্ছে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আবার প্রধানমন্ত্রী হয়েই ফিরেন, তবে তার বিচার হবে সব থেকে দ্রুত, এবং জেনারেল ওয়াকার কোনোভাবেই এই এত অকর্মের থেকে উনি এসকেপ করতে পারবেন না, এবং সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার তো হবে। বরখাস্তকৃত কয়েকজন সেনা কর্মকর্তা তারাও ঢুকে যান এবং সেনাবাহিনীর পোশাক পরে তারাও এদের সাথে নিয়মিত বাহিনীর সাথে ঢুকে পড়েন। স্নাইপার গান তাদের সাথে ছিল এবং তারা টার্গেট করেছিলেন হাসিনা এবং রেহানাকে মেরে ফেলবেন। গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরের 31 নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে, চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আসবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হারিয়ে গিয়েছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে শুধু একাই হারিয়ে গেছেন তা নয়, তার পুরো উপদেষ্টা পরিষদ, তার প্রশাসন, তার সরকার, পুলিশ, সেনাবাহিনী একযোগে সব উধাও। এমনকি ঢাকার মিডিয়া, সিভিল সোসাইটি, অন্যান্য রাজনৈতিক দল কোনো কিছুকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 48 ঘন্টা পর যখন বিদেশি কূটনীতিকরা জানতে চাইলেন, হ্যালো, ইজ দেয়ার এনি গভর্নমেন্ট, আপনি কি আছেন, সরকার কি আছে এই দেশে, আচ্ছা এই যে উন্মাদনা চলছে সারা বাংলাদেশে, এটা কতদিন চলবে, কতক্ষণ চলবে, তখন তখন যেন হুঁশ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, শান্তিতে নোবেল বিজয়ী। তিনি তড়িঘড়ি করে একটি বিবৃতি দিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কথা বললেন, এবং দুজনেই এই যে উন্মাদনা সারা দেশে, এই যে অরাজকতা সারা দেশে, সেটি বন্ধ করতে বললেন না, তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার কথা বললেন না, সেটি থামানোর কোনো উদ্যোগ নিলেন না। তিনি বললেন শেখ হাসিনা বক্তৃতা করেছেন, সেই কারণে তার প্রতিক্রিয়া হিসেবে এগুলো হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা বক্তৃতা করতে পারবেন না কেন, যদিও সেটি ভিন্ন আলোচনা, তবু এই প্রসঙ্গে প্রশ্নটা তো তোলা যায়, এই প্রশ্নটা তো আসে। আর শেখ হাসিনা বক্তৃতা করলেই সারা দেশে তার দলের নেতা কর্মীদের বাড়ি ঘর সব ভেঙে ফেলা যাবে, সেটি জায়েজ হয়ে যায়, এবং সেটি একটি রাষ্ট্রের যিনি সরকার প্রধান তিনি সেই অ্যাপ্রুভাল দিচ্ছেন। আমরা জানি 5ই আগস্টের পরেও তিনি একই অ্যাপ্রুভাল দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি হচ্ছে ক্ষোভের কারণে 32 নম্বর ভেঙে ফেলেছে, ক্ষোভের কারণে এটা হয়েছে, ক্ষোভের কারণে সেটা হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে যখন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তখনও তিনি বলেছিলেন না না না, ওরা সংখ্যালঘু না, ওরা আওয়ামী লীগ। ক্ষোভের কারণে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলতে পারে, একটা মানুষ আর একটা মানুষের উপর হামলা করতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, একটি রাষ্ট্রের যিনি এখন প্রধান, তিনি এবারও বিবৃতি দিয়ে ঠিক সেই অ্যাপ্রুভাল দিলেন। ফলে যা হবার তাই হয়েছে, উন্মাদনা আরও ছড়িয়েছে, থামেনি। আবার বিদেশিদের ফল, ভাই এটা থামবে কবে, এটা কি থামবে নাকি? তারপর তিনি যখন আরেকটি বিবৃতি দিলেন, সেই বিবৃতিটিও কীরকম, ওই যে আমরা স্কুলে কলেজে পড়ার সময় ঠাট্টা করে বলতাম না, ওই যে শান্তিনিকেতনী ভাষা, এই গরু স্বর বলছি নইলে ফুল ছড়ি মারবো কিন্তু, অনেকটা এরকম। তিনি বললেন হাসিনার সম্পত্তি বা এইসবের উপর হামলা করা যাবে না। আচ্ছা বলেন,
মানে কোনো ঘটনা ঘটলে, কোথাও সন্ত্রাস হলে, খারাপ কিছু হলে সেটা নিন্দা জানায়, প্রতিবাদ জানায় কারা? রাজনৈতিক দল। তার প্রতিবাদ জানায় সিভিল সোসাইটি, তার প্রতিবাদ জানায় এনজিও, সাধারণ মানুষ। কিন্তু রাষ্ট্রের, সরকার প্রধানের কাজকে প্রতিবাদ জানানো? সরকার প্রধানের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া, নির্দেশ দেওয়া। এই যে 2 দিনের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনটি বিবৃতি তিনি দিলেন, সেই তিনটি বিবৃতির কোথাও কি কোনো নির্দেশ ছিল, ব্যবস্থা নেওয়ার কথা ছিল, হুঁশিয়ারি ছিল? তিনি কি তার প্রশাসনকে মুখ করিয়েছেন যেগুলো বন্ধ করো, এগুলো থামাও, এগুলো দুর্বৃত্ত, এদেরকে গ্রেফতার করো? না, তিনি সেটি করেননি। কেন করেননি? কারণ তিনি সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটাকে, ক্রিমিনাল অফেন্সটাকে রাষ্ট্র অ্যাপ্রুভাল দিয়েছে। ফলে সঙ্গত কারণে যারা বলেন, অনেকে বলেন যে এটা ছিল একটা স্টেট স্পন্সর টেরোরিজম, তাদের সঙ্গে তর্ক করা যায় না, তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করা যায় না, কারণ রাষ্ট্র এরকম একটা ভাববার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনি। ওনাকে যদি কেউ কারাগারে প্রেরণ নাও করে, তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই তার শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে নেবে। এখন কথা হলো যে জেনারেল ওয়াকার আসলে কি বেইমানিটা করছে। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সময় এই আন্দোলনটা কিন্তু স্তীমিত হয়ে যায় এবং এরই প্রেক্ষাপটে 23শে জুন জেনারেল ওয়াকার বাংলাদেশ সেনাবাহিনীর পদ গ্রহণ করেন। মূলত তার পরপরই আন্দোলনের মোড়টা ঘুরে যায় এবং ধারণা করা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওনার সাথে সব থেকে বড় বেইমানিটা করেন এই জেনারেল ওয়াকার। সব ধরনের অপকর্মগুলি করছে। চট্টগ্রামের সেই বিখ্যাত একটা গলি যেখানে ইসকনের অনেক মতাদর্শীরা থাকেন, সেই গলিতে তারা লুটপাট চালিয়েছে, সেই গলিতে তারা ব্যাপক ধরপাকড় চালিয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিয়েছে এবং সেখানকার যে সিসিটিভির ফুটেজ সেগুলো তারা ধ্বংস করে ফেলছে, সেই সিসিটিভি ভেঙে ফেলছে। তো এগুলো কিন্তু আসলে কোথাও না কোথাও রেকর্ড থাকে এবং এর দায়ভার জেনারেল ওয়াকারকে নিতে হবে। তো এ ধরনের একজন মানুষকে বহির্বিশ্বে কখনোই আশ্রয় দেবে না, এটা নিশ্চিত। আর বাংলাদেশের যে সরকারই আসুক তারা কিন্তু এটা বিচার করবে, কারণ আন্তর্জাতিক চাপ কিন্তু অবশ্যই সেই সরকারের উপরে পড়বে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও যদি আসেন, উনি তো আসবেনই, আমি বলতেছি উনি যদি আবার প্রধানমন্ত্রী হয়েই ফিরেন, তবে তার বিচার হবে সব থেকে দ্রুত এবং জেনারেল ওয়াকার কোনোভাবেই এই এত অকর্মের থেকে উনি এসকেপ করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। বিচার হবেই এবং সাথে আমাদের সুৎখোর মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার তো হবেই। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না, সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকের একাধিক সূত্রে যৌথ বাহিনীর নামে এই অভিযান পরিচালনার কথা বলা হলো, কোনো বাহিনীরই এ ধরনের অভিযান পরিচালনার ইচ্ছে নেই। বিশেষ করে 2001 সালের অপারেশন ক্লিন হার্ট নিয়ে পরিচালনা করে সেনাবাহিনী যে দুর্নাম কুড়িয়েছিল, সেটিতে তারা কখনোই ফিরে যেতে চায় না। তখন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে চাপের মুখে পড়েছে সেনাবাহিনী। ফলে নতুন করে এ ধরনের অভিযান পরিচালনা করলে আরও নেতিবাচক ঘটনার আশঙ্কা থেকে যাবে। এমনিতেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি ঘুরিয়ে দেওয়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বড় করে এসেছে মবের রাজত্বের কথা। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে মবের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় বাড়ি ঘরে হামলার ঘটনায় যাদের দিকে অভিযোগ, তাদের সমর্থনেই যৌথ অভিযানে নামার ঘোষণা বিস্মিত করছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। তাছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এমনিতে দেয়া আছে, বেশ কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বাইরে নতুন কিছু দেওয়ার নেই। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে সরকার কেন লাইন অফ অ্যাকশন ঠিক না করে অপারেশন টেবিল হান্টের বিজ্ঞপ্তি দিল? সূত্রগুলো বলছে এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া, সারা দেশে 35 জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ নিয়ে দেশি ও বিদেশি স্টেক হোল্ডারদের সামনে সরকারের উপদেষ্টাদের মুখ দেখানো দায় হয়ে গেছে। এখন তারা একটা অভিযানের মধ্য দিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে সহিংসতার জন্য তাদের উপর দোষ চাপাতে চায়। দ্বিতীয়ত, জুলাই আন্দোলনের ছাত্ররা একসাথে আন্দোলন করেছিল,
কিন্তু পরে 25টি প্ল্যাটফর্মে তারা ভাগ হয়ে যায়। বৈষম্য বিরোধীদের স্বেচ্ছাচারিতার জন্য তাদের মধ্যে বিরোধ এখন চরমে। 25 প্ল্যাটফর্মের মধ্যে সরকারের পক্ষে আছে মাত্র 3টি গ্রুপ। বাকিদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও সাম্প্রতিক সময় হামলা ভাঙচুরে জড়িত ছিল। আওয়ামী লীগ নেতাদের ধরে তাদেরকে বাগে আনার চেষ্টা করতে চায় সরকার। অথচ এই ভাঙচুর লুটপাটের ঘটনা এভাবে চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তবে অন্য একটি সূত্র বলছে, সরকার বেশি চিন্তিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গত 6 মাসে 1,500-এরও বেশি খুন হয়েছে, পুলিশের উপর হামলার সংখ্যা বাড়ছে, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ বাড়ছে বিএনপির বিরুদ্ধে। হাইকোর্টে হামলার আতঙ্কে দিনভর কড়া নিরাপত্তা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার, তাদের বিরুদ্ধে আদৌ অভিযান পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের বেশিরভাগ অংশ মনে করে এ ধরনের যৌথ অভিযান আরো বিতর্কিত করতে পারে অন্তর্বর্তী সরকারকে। দেশের মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে এতে। সাম্প্রতিক সময় বিচার বহির্ভূত হত্যার কয়েকটি অভিযোগে সংকটের মুখে থাকা যৌথ বাহিনীকে ঘিরে উঠতে পারে নতুন প্রশ্ন। তাদের আশঙ্কা, এর মাধ্যমে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে পড়বে সামরিক বাহিনী। হঠাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকার বা সামগ্রিকভাবে সবার বিরুদ্ধে নয়, বা আওয়ামী লীগ বিরোধী সবার বিরুদ্ধে নয়, স্পেশালি বিখাসাতান ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চেষ্টা চলছে। নেপথ্যে কারা শুনলে অবাক হবেন। এই জন্য আমি সবসময় যে আলোচনাটা করি, আমাদের শত্রু মিত্র চিনতে হবে। ইদানিং জামাত যে বক্তব্য দেয়, জমির ব্যবহার করে, তারা প্রোনাউন ব্যবহার করে, শত্রুদের নাম বলে না, একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী, অমুক তমুক, যারা তারা, কিন্তু না, সাধারণ জনগণকে শত্রুদেরকে চেনাতে হবে। আর শত্রুদেরকে চেনাতে হলে স্পষ্টবাদী হতে হবে। এই জন্য কারা ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট নাম বলবো। দর্শক, সরকার জিনিসটা জানে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি স্পষ্টভাবে বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এবং হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে। আমরা এই খবরটা দেখি, তারপরে নেপথ্যে কারা, কেনই বা ষড়যন্ত্র হচ্ছে, তারা কী চায়, আর কেন ষড়যন্ত্র, এটা ধরতে পারলে আপনি বুঝতে পারবেন যে নেপথ্যে কারা। এই খবরটা দেখি। ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এখন ভারতের মিডিয়া জড়িত আছে, সেটা তো ইন্টারন্যাশনাল অ্যাক্টর, কিন্তু লোকালি কারা এটা চায়? কারা চায় যে ডক্টর ইউনূস না থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাক, কিন্তু ডক্টর ইউনূস আর অন্য দেশে এটা কারা চায়? এই জায়গাটা আমাদের হাত দিতে হবে। ভারত তো একটা প্রকাশ্য শত্রু, এটা তো গোপন কিছু না। ভারত তো প্রকাশ্যেই ভারতের মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিপুল অর্থ আওয়ামী লীগের পাচার করার অর্থের অভাব নেই, তারা তো এগুলো ব্যবহার করবে, তাদেরটা তো আছেই। এবং আপনি দেখে থাকবেন দর্শক, যে হাসিনার আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ এই মুহূর্তে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাতেও আওয়ামী লীগ খুশি হবে। কেন খুশি হবে? জামাত একটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। জামাত ক্ষমতায় আসলে জামাতকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। হ্যাঁ, জামাত ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকে জেলে দিবে, পিটাবে, ঠিক আছে, এটা সামান্য, এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে চাপ দিয়ে জামাতকে এক্ষেত্রে নমনীয় করবে। জামাত তো অলরেডি এমনিতেই নমনীয়, ধানমন্ডি 32 ভাঙা ঠিক না, সব ক্ষেত্রে নমনীয়, আইন নিজের হাতে তুলে নিতে তারা রাজি নয়। অথবা জামাত ক্ষমতা আসলে কোনো চিন্তা নেই, বিএনপি ক্ষমতা আসলে তো খুশি আর খুশি, আওয়ামী লীগের বিজয়। কিন্তু সব সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস। কারণ আওয়ামী লীগ জানে জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে না, বিএনপি ক্ষমতা আসলেও থাকবে না, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। কারণ ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে ম্যানেজ করা যাবে না। ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল ফিগার, এবং ডক্টর ইউনূস কোনো পলিটিক্যাল ব্যক্তি নয় যে তাকে পলিটিক্যাল ট্যাগ দিবে, যে না রাজনৈতিক বিদ্বেষ থেকে ডক্টর ইউনূস আমাদের বিরুদ্ধে এই করছে সেই করছে। রাজনৈতিক বিদ্বেষ থাকবে না, কিন্তু রাজনীতি করে না। এই জন্য আওয়ামী লীগের মূল ক্ষোভ, মূল পরিকল্পনা এখন ডক্টর ইউনূসকে সরাও। অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, ডক্টর ইউনূসকে সরাও। কারণ এটা একটা ইগোর বিষয়। হাসিনার বক্তব্য শুনেছেন না, এই 5 তারিখ, সব ক্ষোভ ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস সুদখোর, সেই পুরনো কথা। কেন সব ক্ষোভ, কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে? কারণ হাসিনা চেয়েছিল একদিন হলেও ডক্টর ইউনূসকে জেল খাটাবে। ব্যক্তিগত আক্রোশ, এটা ক্ষমতা থাকতে আপনি দেখেছেন ডক্টর ইউনূস কী না বলতো, চুপ করে ফেলে দেওয়া থেকে শুরু করে কী না বলতে কারণ থাকে। কারণ হাসিনা দেখেছে যে হাসিনার বাপ মুজিব এবং হাসিনা মিলে ইন্টারন্যাশনালে যতটুকু নেম অ্যান্ড ফেম অ্যাচিভ করেছে, তার থেকে ডক্টর ইউনূস বেশি করেছে। এগুলো সহ্য করতে পারে না যে বাংলাদেশে হাসিনা এবং মুজিবের চাইতেও আন্তর্জাতিকভাবে সম্মানিত যদি হবেন, প্রচণ্ড ক্ষোভ ছিল, সেটা এখনও আছে। এইসব কারণে সব ক্ষোভ এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। অতএব এটা থেকে প্রমাণিত হয়, আমরা যদি আওয়ামী লীগের পতন চাই, আমরা যদি আওয়ামী লীগের নিঃশেষ চাই, ফেসিবাদের চিরস্থায়ী পতন চাই, তাহলে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। ডক্টর ইউনূসকে আমাদের ক্ষমতায় রাখতেই হবে। ডক্টর ইউনূসের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা নিশ্চিত করতে হবে। অন্য কেউ জামাতে। কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই।